আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক বাংলা ব্যাকরণ অংশের আইটেম নাম্বার 17। তো এখানে মূলত পত্র এবং দরখাস্ত থাকে, তো এখানে চিঠির অংশটাও থাকে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে চিঠিপত্র নিয়ে কথা বলবো। তো তোমাকে এখানে বলা হতে পারে যে তুমি যে কোনো একটা সমস্যা নিয়ে তোমার ছোটো ভাইকে একটি পত্র লেখো, বা বিভিন্ন টপিক হতে পারে যে একটা তোমার ভাইকে কি একটা পত্র লেখো বা একটা চিঠি লেখো, এই কথাটা তারা বলতে পারে। তো তুমি একটা মাত্র পত্র শিখে কীভাবে এগুলো লিখতে পারো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি। 1 নম্বর বলা হয়েছে ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে যথাযথ স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়ে ছোট ভাইকে একটি পত্র লিখো। তো পত্র লেখার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে তারিখ লিখবা, পরে ওই মাসটা লিখবা। তো আমি লিখছি 14 এপ্রিল 2025। পরে যে কোনো একটা ঠিকানা ব্যবহার করবা। তো আমি লিখেছি হালুয়াঘাট ময়মনসিংহ, কারণ এখানে তোমাকে তারা ঠিকানা দিয়ে দিবে না, শুধু বলবে যে মানে একটা টপিক দেবে, বলবে এই টপিকে একটি চিঠি লিখো বা পত্র লিখো। বুঝতে পেরেছো? আর দরখাস্তটা আলাদা একটা জিনিস, সেটা আমি তোমাদেরকে দেখাবো পরে। তো চলো শুরু করি। তো তারা আমাদেরকে বলছে যে ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে একটি চিঠি লিখতে হবে ছোটো ভাইকে। তো আমাদের কিছু কিছু রুলস রয়েছে, যেমন এই কথাগুলো আমরা বলতে পারি না চাইলেও, হ্যাঁ, তাহলে আমাদের ইউটিউব বা ফেসবুক থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের ক্লেম দেওয়া হয়। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। মানে চিঠিটা তোমরা এইভাবে লিখবা, যেমন আছে এমনি করে লিখবা। বুঝতে পেরেছো? ওকে। তো দেখো, পত্রের শুরুতে আমার স্নেহাশিস নিও, বা তুমি লিখতে পারো ভালোবাসা নিও। আশা করি মা বাবা এবং বাড়ির সবাইকে নিয়ে ভালোই আছো, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে বর্তমান বিশ্বে আলোচিত মহামারী ব্যাধি ভাইরাস নিয়ে অনেকটা চিন্তিত। সারা বিশ্ব জুড়ে মহামারী ভাইরাস এক মরণব্যাধি রোগ। ইতিমধ্যে তুমি ভাইরাস সম্পর্কে অবগত হয়ে থাকবে। ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুদাই প্রদেশের উহান শহর থেকে। এটি একটি ভাইরাসজনিত রোগ। এই রোগের নাম 19 NCOV, যা সাপ অথবা বাদুড়ের মাধ্যমে সংক্রমিত হয়। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে বা অন্য কোনো ছোঁয়ায় সুস্থ ব্যক্তির দেহে খুব দ্রুত গতিতে সংক্রমিত হয়। ভাইরাস হচ্ছে ফুসফুসজনিত রোগ, যা মানুষের ফুসফুসকে আগে আক্রান্ত করে। এই রোগের উপসর্গ হচ্ছে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, অবসাদ, শুষ্ক কাশি, বমি হওয়া। তো তুমি এইভাবে করে সুন্দরভাবে গুছাই দিবা, তুমি তোমার মতো করে লিখবা, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে প্যারা প্যারা আকারে লিখো না, মানে এগুলো সবগুলো এইভাবে লিখবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো এরপরে গত কিছুদিন আগে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে, বিশেষ করে আমেরিকা, ব্রাজিল, জার্মান, অস্ট্রেলিয়া, ভারত, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও কানাডায় এই ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের আক্রমণে আমেরিকায় প্রায় 8 লক্ষ মানুষ মারা গেছে, আর আক্রান্ত হচ্ছে প্রায় কয়েক কোটি। বিশ্বজুড়ে এই ভাইরাস বিস্তারের ব্যাপকতা বিচার করে ধারণা করা হচ্ছে বিশ্বের 2/3 লোক এই রোগে আক্রান্ত হবে। আর এই ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে সর্বদা সচেতন থাকতে হবে, সর্বদা পরিষ্কার পরিপাটি থাকতে হবে। সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 মিনিট পর পর হাত ধুতে হবে। হাত দিয়ে নাক মুখ স্পর্শ করা যাবে না। ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। তো তোমরা এটা যেটা করবা, যে মূলত চিঠিটা তোমরা জানো যে 1 পৃষ্ঠার ভিতরে লিখতে হয়, তো তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে যে 1 পৃষ্ঠার ভিতরে লেখার জন্য। ঠিক আছে? এটা খুবই সহজ, এত আহামরি কিছু না। শুধু কাহিনীটা লিখবা, এত তারিখ, মানে 14 তারিখ এপ্রিল মাস ছিল, কমা দিচ্ছে, সালটা বসাইবা, একটা জায়গার নাম বসাইবা, কমা দিবা, জেলার নামটা বসাই দিবা। পরে তুমি তোমার ইচ্ছা মতন লিখে যাবা। ঠিক আছে? লিখে যাওয়ার পরে শেষে লিখবা যে ইতি তোমার শ্রদ্ধেয় বড় ভাই। যেহেতু এখানে বড় ভাই মানে তোমার ছোট ভাইয়ের কথা বলছে, এই জন্য তুমি তোমার নামটা এখানে লিখবা, তোমার শ্রদ্ধেয় বড় ভাই, তোমার নামটা একটা বসাই দেবা। তুমি এখানে লর্ড শান্ত নিয়েছি, পরে এভাবে একটা গড় করবা, এভাবে একটা গড় করবা। ঠিক আছে? তো এখানে হবে প্রেরক। প্রেরক মানে যে পাঠাচ্ছে, আর সরি, হ্যাঁ, এটা হচ্ছে প্রেরক, আর এটা হবে প্রাপক। এক একটা হবে না, এখানে আকার হবে প্রাপক। এখানে লিখবা প্রাপক, প্রাপক। যাই হোক, এটা তোমরা বুঝে নিও। তো প্রেরক যে পাঠায় বসে, তো এখানে এটা হচ্ছে লর্ড শান্ত, এখানে বসাই দেবা, একটা ঠিক নামটা লিখে দেবা এখানে। ঠিক আছে? প্রেরক, এখানে তো আর এটা হবে না, শুধু নামটা হবে। হ্যাঁ, প্রেরক, প্রেরকের পরে এরকম থাকবে, প্রাপকের পরে এরকম থাকবে, নামটা লিখবে প্রেরকের নাম। তো এখানে আমি দিয়েছিলাম লর্ড শান্ত, তো এখানে লর্ড শান্ত নিতে হবে। ঠিকানাটা এখানে বসাই দেবো। এখানে ঠিকানা যেটা হবে, এখানে এই পাশের ঠিকানাটা হবে যে এই পাশের ঠিকানাটা। বুঝতে পেরেছো? মানে তুমি এখানে যে ঠিকানাটা দিবে না, এখানে এই ঠিকানাটা বসাবা, আর এখানে যে নামটা লিখবা এখানে এই নামটা লিখবা। পরে তোমার ছোটো ভাইয়ের নাম যে কোনো একটা নাম বসাই দেবা, মানে ওইটা আলাদা একটা ঠিকানা বসাই দেবা। বুঝতে পারছো? যেমন আমি লিখতে পারি যে বনানী ঢাকা, বনানী ঢাকা। এই তো হয়ে গেল। জাস্ট এভাবে একটা পত্র লিখতে হয়। তো আশা করি এখন থেকে তোমরা এগুলো পত্র লিখতে পারবা, এগুলো কোনো বিষয় না। ঠিক আছে?
তো আমি আরেকবার একটু বলে দিচ্ছি, তোমাকে যে কোনো পত্রই তারা লিখতে বলুক না, কারণ ভয় পাওয়ার কিছু নাই। প্রথমে লিখবা তারিখ, কোন মাস ওটা লিখবা, কমা দিবা, সালটা লিখবা, যে কোনো একটা ঠিকানা বসাবা। তুমি লিখতে পারো এখানে বনানী, এখানে ঢাকা লিখতে পারো, ঠিক আছে। তো এখানে যদি তুমি বনানী ঢাকা লিখলা, তো এখানে তুমি যে মানে প্যারকের যে জায়গাটা আছে ঠিকানা, এখানে লিখতে হবে বনানী ঢাকা। তো এইখানে যে নাম ব্যবহার করবা এখানে এই নাম লিখবা, পরে এখানে তুমি অন্য একটা নাম দিবা। যদি তারা না দেয় তুমি তোমার ইচ্ছা মতন একটা নাম বসাই দিবা, ঠিকানাটা একটু আলাদা করে দিই, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু একটা পত্র লিখতে হয়। তো তোমরা যদি এটা ভালো করে লিখতে পারো, এখান থেকে তোমরা 10-তে 10 পেয়ে যাবে, কারণ এখানে 10 নাম্বার থাকে। এটার আইটেম নম্বর 17। তো এখানে পত্র এবং দরখাস্ত থাকে। তো আমি তোমাদেরকে দেখিয়েছি যে পত্র কিভাবে লিখতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দরখাস্তটা দেখাবো। যে দরখাস্তগুলো দিবে এটা কিন্তু আগের মতো সহজ দেবে না, কারণ তুমি এখন বড় হয়েছ। এখানে তোমাকে বলবে যে অমুক বিদ্যালয়ে তোমাকে আবেদন করার জন্য, বা অমুক কলেজে পদ খালি আছে এখানে আবেদন করো, বা যে কোনো একটা বেসরকারি খাতে তোমাকে আবেদন করতে বলা হতে পারে। তো এগুলো কিভাবে আবেদন করতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটাকে ইংরেজিতে বলা হয় সিভি, আর বাংলাতে বলা হয় কি তোমার পত্র দরখাস্ত। হ্যাঁ, দরখাস্ত বলা হয়। তো দেখো আমরা একটা করি, কোনো একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখো। ভাইয়া আবেদনপত্র আর দরখাস্ত একই জিনিস, বুঝতে পেরেছ? এগুলো আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এরপরে দেখো এটা কীভাবে লিখতে হয়। তুমি লিখবা প্রথমে তারিখ, আমি লিখছি 14 এপ্রিল 2025। যেহেতু তুমি একটা মাধ্যমিক বিদ্যালয় সহকারী পদের জন্য আবেদন করবো, অবশ্যই ওই মাধ্যমিক বিদ্যালয়ের হেড টিচারের কাছে অবশ্যই তোমাকে কী করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে। তা দেখো বরাবর প্রধান শিক্ষক। তো এখানে কিন্তু বলছে যে তো মাধ্যমিক বিদ্যালয় কি একটি শূন্য পদের নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখার জন্য, বিদ্যালয়ের নাম কিন্তু দেয় নাই, বুঝতে পেরেছো? তুমি একটা বিদ্যালয়ের নাম ধরে নিবা। তা আমি ধরে নিলাম বরাবর প্রধান শিক্ষক মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়। তো দেখো একটু প্রথমে একটু আবেদন লিখে দেবো। মহোদয়, সবিনয় নিবেদন এই যে গত 19 মার্চ 2025 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো এটা যদি ভাইয়া বিদ্যালয় না হয়, অন্য কোনো একটা প্রতিষ্ঠান হয়, তাহলে কীভাবে লিখবো? তাহলে বলতে আপনার প্রতিষ্ঠানে কি একজন লোক নিয়োগ করা হবে, আমি উক্ত পদের একজন প্রার্থী, নিম্নে আমার যাবতীয় যোগ্যতা উপস্থাপন করলাম। একই জিনিস লিখবা। পরে নাম লিখবা, নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার। তো আমি নাম নিয়েছি হিরো আলম কাক্কুর, বাপের নাম নিয়েছি সেফুদা, যেহেতু সেই হিরো আলম কী করে সেফুদার বাপ ডাকে। মাতার নাম নিয়েছে তাসলিমা নাসরিন। তো তুমি এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারো। বর্তমান ঠিকানা কলসিন্দুর বগুড়া, আমি সঠিক জানি না যে তার বাসা কোথায়। স্থায়ী ঠিকানা কলসিন্দুর বগুড়া। তো জন্ম তারিখ বসাইছি 12/12/1994। জাতীয়তা বাংলাদেশি, বৈবাহিক অবস্থা বিবাহিত, মোবাইল নাম্বার একটা কিছু বসাই দিছি, বুঝতে পেরেছ? কারণ তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমাকে এটা করতে হয়েছে। তো আমরা কী করবো, প্রথমে লিখবো তারিখ, সালটা লিখবো বরাবর প্রধান শিক্ষক। যদি তোমাকে কোনো একটা বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে বলা হয়, তো লিখবো মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় মহোদয়, দেওয়ার পরে কি আমরা এতটুকু লিখবো, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আমরা যাবতীয় তথ্য উপস্থাপন করব। এখানে আমরা একদম শর্টকাট নিয়েছি, যে নাম নিয়েছি, পিতা বা স্বামীর নাম নিয়েছি, মাতার নাম নিয়েছি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার। তুমি এখানে আরেকটা দিতে পারো, সেটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, ধর্মটাও দিয়ে দিতে পারো ইসলাম, বা তুমি তোমার ধর্ম দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। পরে এখানে শিক্ষাগত যোগ্যতাটা তুলে ধরবা, লাগবে পরীক্ষার নাম, পাশের সাল, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট। তো আমি এসএসসি দিয়েছি 2004, কারণ আমাকে মিলাইতে হবে। ঢাকা বোর্ড GPA 5 নিয়েছি। এসএসসি 2006 ঢাকা বোর্ড এটা নিয়েছি। BBA 2010 জাতীয় বিশ্ববিদ্যালয়, MBA 2011 জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষক নিবন্ধন 2013 NTRCA পাস। এরপর দেখো অভিজ্ঞতা, 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত পরিমণি প্রাইভেট কলেজে প্রভাষক হিসাব বিজ্ঞান পদে কর্মরত ছিলাম। এত বিনীত নিবেদনে যে আমাকে উক্ত পদে নিয়োগ দিলে কৃতজ্ঞ থাকবো। লিখবা নিবেদক হিরো আলম, কারণ তুমি এখানে যে নামটা লিখবা তোমাকে এখানে এই নামটা লিখতে হবে। সংযুক্তি হিসাবে কি দিছে, সকল সনদের সত্যায়িত ছবি, পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এতটুকু লিখলে হবে, এগুলো লাগবে না, ঠিক আছে? এগুলো লাগবে না, এগুলো কোনো বিষয় নেই। তোমার এই বক্স করতে হবে না, এখানে শুধু এতটুকু লিখে দিলেই হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো তোমরা যদি এভাবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করো, মানে তোমাকে যদি কোনো শূন্য পদের জন্য হইতে পারে, এটা কোনো কোম্পানি হইতে পারে, কলেজ হইতে পারে, বিদ্যালয় হইতে পারে, জাস্ট এই জায়গার ভিতরে শুধু লিখবে যে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে একজন কি লোক নিয়োগ করা হবে, উক্ত পদের আমি একজন প্রার্থী। পরে এগুলো একটু বসাই দিও, যে নাম, পিতার নাম, স্বামী, মানে এগুলো তো তোমরা জানোই। তো এগুলো বসাই দিবা। পরে শিক্ষাগত যোগ্যতাটা এখানে বসাই দিবা। পরে অভিজ্ঞতাটা তুমি একটু বলে দিও যে এত সাল থেকে এত সাল পর্যন্ত আমি একটা স্থানে কর্মরত ছিলাম। তো এই তো বিনিয়োগ নিবেদন যে আমাদের উক্ত পদে নিয়োগ দেবো, নিয়োগ দিলে কি চিরকৃতজ্ঞ থাকবো, নিবেদক লিখে দেবা। এখানে তুমি যে এই পাশে যে নামটা লিখবা, এই পাশে ওই নামটা লিখে দিবা। পর সংযুক্তিটা এগুলো দেওয়া দিও, এখানে বক্স লাগে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।